তুমি ঝামেলা বাজাতে চেনা অচেনা মানো নাকি? জানতাম না তো। তুমি কিন্তু আমায় অপমান করছো। আমি কিন্তু তেমন কিছুই করি না তুমি যা ভাবছো। তো তুমি ঠিক কি করেছো বলো বলো, আমি একটু শুনি। ওর কথা শুনে মাথা নিচু করে ফেললাম আমি। ধরা পড়ে গেছি। এখন যে করেই হোক ও কালকের সব ঘটনাই বের করে ফেলবে। আমাকে চুপ করে থাকতে দেখে ও আবারও বলল, কথা বলছো না কেন? বলো তুমি কি করেছো। শুধু নিজেকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছো তাই না? বলেই ভ্রু নাছিল রুদ্র ভাই। কি আর করার, ওর কথার প্যাচে পড়ে সব বলে দিলাম, একদম শুরু থেকে শেষ। সবটা শুনে ও কিছুটা রেগে গিয়ে বলল, কাল তোমাকে কতবার করে বললাম কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে ঝামেলা করবে না, কিছুতেই কিছু শুনলে না। না। আমি কিন্তু আগ বাড়িয়ে কথা বলিনি। ওই রীতি আপুই তো ডেকেছিল আগে, আমি চাইনি। বিশ্বাস করো, মন খারাপ করে প্রতিবাদ করতেই আরো ক্ষেপে গেল ও। রাগ করে বলল, ডেকেছিল তো কি হয়েছে? ভালো করে কথা বলা যেত না? ফাজলামি করলে কেন? তো আমাকে যে গাইয়া বলল। আমি কাঁদো কাঁদো হয়ে বলতেই ও কিছুটা দমে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলল, দেখো ফুল, তুমি 2 বছর বিদেশে ছিলে, তখন তোমার পড়ালেখা কেমন ছিল আমি সেটা জানি না। সেই হিসেবে তুমি এখন এখানকার স্কুলের বাচ্চাদের মতো কাজ করে বসে থাকো। এটা খুবই বাজে অভ্যেস। ভার্সিটির পরিবেশ কিন্তু একদম আলাদা। এখানে সিনিয়রদের সম্মান করা উচিত। তারা যাই বলুক না কেন, তুমি কিন্তু আগে আগে ফাজলামিটা করেছো। এটা তোমার ঠিক হয়নি। আমি আমাকে কথা শেষ করতে দাও প্লিজ। ফুল, তুমি ভার্সিটিতে নতুন, ইভেনে শহরেই নতুন, কিছু চিনো না, কাউকে চেনো না। তার মধ্যে এসেই কি কারোর সাথে ঝামেলা করা দরকার ছিল? হ্যাঁ, এখন আমি পাশে আছি, কিন্তু সবসময় কি থাকবো? আমি না থাকলে যদি তোমায় কেউ কিছু করে, তখন বড় কোনো ঝামেলায় পড়লে তখন ফুফাকে কি জবাব দেব আমি? যে ভরসায় তোমাকে আমার সাথে পাঠিয়েছেন তাকে আমি কি প্রতিদান দেব? কিন্তু আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করনি ভালো, কিন্তু আর কখনো এমন করো না। কে কি বলেছে সেটা আমায় জানিও, তারপর বাকিটা আমি দেখব। কিন্তু তুমি কখনো এমন করবে না। আমি ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে সাই জানালাম। রুদ্র ভাই কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হঠাৎ বললেন, আর হ্যাঁ, কাল যে মিথ্যে বলেছ সেটাকে সত্য বানাতে যেও না, তাতে গণধোলাই খাবার চান্স আছে। যা বলেছ, যতটুকু বলেছ ওটা অত দূরই থাক, আর কিছু বলতে যেও না। তাকিয়ে দেখলাম ক্লাসে চলে এসেছি। তাই কিছু না বলে মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়িয়ে চলে এলাম ক্লাসে। ক্লাসে ঢুকতেই তাহিয়াকে দেখতে পেলাম। ও কালকের সিটেই বসে আছে। আজও আগে এসেছে দেখে ওকে উদ্দেশ্য করে সৌজন্যতার হাসি হাসলাম। ও প্রতি উত্তরে খানিকটা হেসে বলল, তাল পাতা সেপাই। ওর মুখে অদ্ভুত এই কথা শুনে বেশ অবাক হলাম আমি। হঠাৎ এমন কথা বলল কেন? তাও আবার নাম না ধরে সরাসরি তালপাতার সেপাই বলল। কি কারণে? কিরে তালপাতা সেপাই, আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে এগোতে নিলেই প্রশ্ন করে তাহিয়া। ওর মুখটা বেশ খুশি খুশি। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে আমার দিকে এগিয়ে এলো ও। আমার 2 বাহুতে হাত রেখে পুলকিত চিত্তে আবারও প্রশ্ন করলো। কিরে অমন হাঁ করে তাকে আছিস কেন? কিছু তো বল। বলেই 2 বাহু ধরে একটা ঝাঁকুনি দিল ও। ওর ঝাঁকুনিতে ধ্যান ভাঙলো আমার। থতমত খেয়ে বললাম, কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথা শুনে কিছুটা বিরক্ত হলো তাহিয়া। বলল, বুঝতে না পারার কি আছে? আমি তোকে এত বছর পর দেখেও চিনে ফেলেছি, আর তুই চিনতে পারবি না? তারপর হঠাৎ আগ্রহ নিয়ে বলল, এই বলতো, তোর হ্যাকে মনে নেই? কোন হিয়া? অবাক হয়ে জানতে চাইলাম আমি। আমার প্রশ্ন শুনে হিয়ার একরাশ আগ্রহ মুহূর্তেই বিরক্তিতে রূপ নিল। ত্যক্ত কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলল, মনে নেই ক্লাস 1-এর হিয়ার কথা? ক্লাসের সবাইকে তুই শর্ট নামে ডাকতি, কেউ মানা করতো না, কিন্তু তাহিয়াকে শর্ট করে হিয়া ডাকলেই খেপে যেত মেয়েটা। বলেই আমার দিকে ফিরে তাকালো হিয়া। ওর মুখটা দারুণ আগ্রহী লাগছে। ও কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু আমি কিছু মনে করতে পারলাম না। আমার মুখভঙ্গি দেখে ও কিছুটা হতাশ হলো। এখনো চিনিসনি? আমি অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালাম। সেটা দেখে ও কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আমাকে মনে করিয়ে দেবার জন্য কিছু ঘটনা বলতে লাগলো। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আমি রংপুরে ছিলাম 3 বছরের জন্য। স্কুলে তোর সাথে পরিচয় আমার। তুই, আমি, মুনিয়া 3 জন খুব ভালো বন্ধু ছিলাম।
তবে আমার চেয়ে মুনিয়ার সাথেই বেশি ক্লোজ ছিলি তুই। তোর সব দিক ভালো হলেও এক দিক খুব বাজে ছিল, সেটা হলো তুই সবাইকে শর্ট নামে ডাকতি। মুনিয়াকে নীরা, জেরিনকে জেরি, আনিশাকে নিশা, সাদিয়াকে দিয়া, এভাবেই ছোট করে হিয়া ডাকলে দারুণ খেপে যেতাম আমি। ভাবতাম আমার নামের বিকৃতি করিস, কত বড় সাহস। তাই বারবার মানা করলেও শুনতি না তুই। আমাকে খেপানোর জন্য হিয়া বলেই ডাকতি। মেয়েটার এত বর্ণনা শুনেও ওকে চিনতে পারলাম না, তবে নীরার নামটা শুনে মোটামুটি নিশ্চিত হলাম যে আমি ওকে না চিনলেও ও আমাকে চেনে। তাই মনে করার জন্য বারবার ব্রেনে চাপ দিতে লাগলাম। মনে করার চেষ্টা করলাম পুরনো দিনের কথা। একটু চেষ্টা করতেই সব মনে পড়লেও সেখানে হিয়া বা তাহিয়া নামে কেউ ছিল বলে মনে এলো না। ওর কথা শুনে আমি চুপ করে আছি, কিছু বলছি না। তাই দেখেও খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, আমাকে না চেনার তো কথা না। এসএসসির পর তো তোর সাথে আমার ফেসবুকেও যোগাযোগ ছিল, আমি খুঁজে বের করেছি তোকে। কিন্তু 2-1 মাস যোগাযোগ থাকার পর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলি তুই। আইডি ডিঅ্যাক্টিভ, সিম বন্ধ, কোনোভাবে আর খোঁজ পেলাম না তোর। হিয়া আপন মনে সবকিছুর বর্ণনা দিচ্ছে আর আমি ওর দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছি। হ্যাঁ, এসএসসির আগে অথবা পরে সঠিক মনে নেই আমার। তাহিয়া নামের একজন ফেসবুক ফ্রেন্ড ছিল আমার, তার সাথে বেশ ভালোই খাতির ছিল আমার। কিন্তু সেই তাহিয়ার সাথে এই তাহিয়ার কোনো যোগসূত্র খুঁজে পেলাম না। একে মনে পড়লেও কিছুতেই মনে পড়ছে না ক্লাস 1-2-তে এই নামে কেউ ছিল কিনা। এখনো মনে পড়েনি? সবটা বলার পর বিপুল আগ্রহ নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ল হিয়া। কি আর করার, সবটা মনে না পড়লেও স্বীকার করলাম ওর সব কথা সত্য। ও আমার ছোটবেলার বন্ধু, কেননা এত কিছু বলার পরও ওকে নিরাশ করার কোনো মানেই হয় না। আর আমার মনে না পড়লে কি হবে, ও আমাকে আগে থেকে চেনে, সেটা ওর বর্ণনা দেখলেই বলে দেওয়া যায়। জানিস, কাল তোর চঞ্চল স্বভাব, নাম ছোট করে ডাকার, সিনিয়রদের সাথে অমন ঝামেলা করা স্টাইলস দেখে কেমন খটকা লেগেছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারিনি। তোর চেহারাটা দেখ, আগে কেমন ছিলি, এখন কেমন হয়েছিস। এই এতটুকু ছিলি। তাই বুঝি চিনতে পারোনি? এখনো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাই তো। জানিস, কাল সারাদিন তোর কথা ভেবেছি, মনে করার চেষ্টা করেছি তুই কে। অবশেষে মনে পড়ল আমাদের ফটো অ্যালবামটার কথা। আমায় এক জন্মদিনে তুই আর মুনিয়া, সেই ছবিটা, এই দেখ। বলেই ওর সিটের কাছে ফিরে গিয়ে ব্যাগ থেকে একটা অ্যালবাম বের করলো। দ্রুত মৌরির কাছে ফিরে এসে একটা ছবি বের করে অ্যালবামটা ওর হাতে দিল। ছবিটাতে দেখা যাচ্ছে কেক হাতে নিয়ে পাড়ে একটা ছোট্ট বাচ্চাকে খাইয়ে দিচ্ছে আর একটা বাচ্চা মেয়ে, আর আরও একজন সমবয়সী বাচ্চা মেয়ে সামনে থাকা কেক থেকে এক পিস কেক তুলছে। 3টে বাচ্চারই মুখে লেগে আছে ক্রিম, মানে খাওয়ানোর আগে তারা একে অপরের সাথে কেক নিয়ে ছোড়াছুড়ি খেলেছে। ছবিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে তাহিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই দেখ, আমি তোকে কেক খাইয়ে দিচ্ছি সেই ছবিটা। কেকের সামনে মুনিয়া ঝুঁকে আছে, দেখ ক্রিম দিয়ে সবাইকে কেমন ভূত ভূত লাগছে। ছবিটা দেখে নিশ্চিত হলাম ওটা আমি, আর সামনের বাচ্চাটা নীরা। তার মানে হিয়া সত্যিই আমার ছোটবেলার বন্ধু। আমার কেন মনে পড়ছে না? ভাবতে ভাবতেই মাথাটা বো বো করছে, কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করলাম না। কি দরকার ওর উচ্ছ্বাসটা নষ্ট করার? ব্যাপারটা নিজের মধ্যেই চেপে গিয়ে চুপচাপ বসে রইলাম ওর পাশে। সিনিয়রদের সামনে দিয়ে গেলে যে সালাম দিতে হয়, সেটা শেখায়নি বাসায়? পরিচিত কোনো ব্যক্তির তাচ্ছিল্য গলায় কথাটা শুনতেই চোখ তুলে তাকালাম। একই দেখলাম আমার ঠিক সামনে রীতি নামের মেয়েটা পা ছড়িয়ে বসে আছে, পাশেই তার সাঙ্গ পাঙ্গুরা উপস্থিত। তার প্রশ্ন শুনে বিরক্ত হলাম কম, কিন্তু জবাব দিলাম না। চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ রুদ্রভাই নিষেধ করে দিয়েছে। সেও উত্তরের আশায় চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপ। কিছুক্ষণ চলল এই নীরবতা, কেউ কথা বলছে না দেখে বিরক্ত মুখে সামনের দিকে হাঁটা লাগালাম। সেখানেও বাধা। সেদিনের ওই লম্বা মতন ছেলেটা, নাম বোধ করি নিষাদ, তার লম্বা লম্বা পা দুটো দিয়ে আমার পথ আগলে নিয়েছে।
মানে আমি যেন না দেখে হাঁটতে গিয়ে ল্যাং খেয়ে উল্টে পড়ি, তার জন্য এই ব্যবস্থা। তার মুখের দিকে তাকিয়ে দেখি মুখে চলছে শয়তানি হাসি। এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না। রুদ্র ভাইয়ার দেওয়া উপদেশ ভুলে গিয়ে আবারও ঝামেলায় জড়িয়ে গেলাম। তেড়া করে বললাম, কারো চলার পথে পা পাড়িয়ে দেওয়াটা কি আপনাদের বাসা থেকে শিখিয়েছে? মুহূর্তেই লাল হয়ে উঠল সবার মুখ। রীতি মেয়েটা তো রাগে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চট করে আমার সামনে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, আমাদের কে কি শিখিয়েছে না শিখিয়েছে সেটা তোমাকে বলতে হবে? আমি তার কথার জবাব দিলাম না, দেবার প্রয়োজন মনে করছি না। ডোন্ট কেয়ার মুড নিয়ে তাকিয়ে রইলাম। ওর কথা শুনে নিষাদও উঠে দাঁড়ালো, চোখ লাল করে তাকিয়ে বলল, সিনিয়রদের সাথে বিয়াদবি করো, এত বড় সাহস? মিস্টার নিষাদের কথার উত্তরটা দেওয়াই চায়। একটা বাঁকা হাসি দিয়ে পা বাড়িয়ে তার পাটা মারিয়ে দিলাম। তিনি যন্ত্রণায় পা সরানোর চেষ্টা করছেন, কিন্তু আমি ছাড়ছি না। তার পা পিছতে পিছতে বললাম, আমার সাহস কত তোর সেটা দেখতে আসবেন না, তাহলে এর চেয়েও খারাপ কিছু করে ফেলতে পারি, মাইন্ড ইট। বলেই ফুল অ্যাটিটিউড নিয়ে তার বুকের উপর বাম হাত রেখে জোরে একটা ধাক্কা মারলাম। সে ছিটকে পড়ে গেল পিছনে রাখা চেয়ারের উপর। বাকিদের দিকে এক পলক তাকিয়ে হিয়ার হাত ধরে এগিয়ে গেলাম নিজ গন্তব্যের দিকে। কেটে গেল আরো 7 দিন। এই 7 দিনে কোনো না কোনো ভাবে রীতিদের সাথে ঝামেলা বাঁধিয়েছে মৌরিন। রুদ্র বারবার মানা করা সত্ত্বেও কথা শোনেনি ও ঝামেলা না করলেও রীতিরাই ডেকে এনে ঝামেলা করেছে। তাই রুদ্র এবার ঠিক করেছে নিজে কিছু একটা করবে, কেননা এদের ঝামেলা দিন দিন বেড়েই চলছে দারুণ একটা আড্ডা পর্ব। ক্যান্টিনে দুটো ঘিরে গোল হয়ে বসে আছে নিঃস্বাদরা। কেউ পিৎজা আবার কেউ স্যান্ডউইচ খাচ্ছে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত থেকে গল্পে মশগুল, তখনই হঠাৎ করে দুম করে আওয়াজ করে টেবিলটা কেঁপে উঠল। সবাই মোটামুটি অবাক চোখে তাকিয়ে দেখে রুদ্র রক্তিম মুখে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে টেবিলের ওপর সশব্দে থাবাটা ওই মেরেছে, আর এখন ক্ষিপ্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে আছে। আচমকা ওর এমন আচরণে বেশ অবাক হলো সবাই। আহান, নিষাদ আর ঋষি সবার চোখে মুখে রাগ এবং বিরক্তি মেশানো। মেয়েদের রিয়াকশনটাও প্রায় একই রকম, রাগ এবং অবাক। অনেক আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রুদ্রের সাথে ওদের বিরোধ আছে, তাই প্রায়ই তারা একে অপরকে এসে ধমকি ধামকি দিয়ে যায়। তবে রিসেন্টলি এমন কোনো কিচ্ছু হয়নি যে রুদ্র এসে অমন রাগ দেখাবে, তাই সবাই অবাক। ঋষি কপাল কুঁচকে বলল, সমস্যা কি তোমার? টেবিলে থাবড়া মারিস কেন? ঋষির প্রশ্ন শুনে ওর দিকে রাগী চোখে তাকায় রুদ্র। তীব্র রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা আমার না, তোদের। ফ্যাসিলিটিতে র্যাক দেওয়া নিষিদ্ধ জেনেও নিউ কামার্সদের র্যাক দিতে যাস কেন? কোন সাহসে? রুদ্রের কথা শুনে বেশ অবাক হয়ে যায় ঋষি। গত কয়েকদিন সে ভার্সিটির আশেপাশেও ছিল না, জরুরি কাজে বাইরে ছিল, তাই এদিককার কোনো খবরই সে জানে না। এদিকে নিষাদ চট করে দাঁড়িয়ে বলে, আমরা কি করব না করব সে কথা তোকে বলতে হবে? কি মনে করিস তুই নিজেকে দেশের নেতা? চুনোপুটি হয়ে আসে রাঘব বোয়ালের ডেরায়। মুখ সামলে কথা বলবি নিষাদ। তোরা যে র্যাক দেশ সেটা ডিপার্টমেন্টের হেডকে জানালেই বুঝতে পারবি কি হয়। অবস্থা বেগতিক দেখে উঠে দাঁড়ায় ঋষি। শান্তিপূর্ণ ভঙ্গিতে বলে, দেখ রুদ্র, অহেতুক ঝামেলা করবি না। কি সমস্যা হচ্ছে সেটা খুলে বল। আমরা তোর দলের কাউকে র্যাক দেনি যে তুই এমন ঝামেলা করবি। তারপর বাকিদের দিকে তাকিয়ে পড়ল, কিরে, তোরা কি ওর কাউকে কিছু বলেছিস? প্রতি উত্তরে সবাই চুপ। সেটা দেখে চোখ লাল করে সবার দিকে তাকালো রুদ্র। ওর চোখের দিকে তাকিয়ে চেয়ে কেউই ভয় পেয়ে যাবে। ও দাঁতে দাঁত চেপে বলল, সত্যি তোরা কিছু করিসনি? এবারও সবাই চুপ। নীরবতা ভেঙে শুধু রীতি উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, এবার আমরা ফার্স্ট ইয়ারের কাউকে র্যাক দেইনি, শুধু কয়েকজনকে ডেকে ডেকে কথা বলেছি। কিন্তু ওদের মধ্যে একটা মেয়ে কোন ডিপার্টমেন্টের মনে নেই, ওকে দেখেছি কথা বলার জন্য, কিন্তু হঠাৎ করে বেঁকে বসলো মেয়েটা। চরম বেয়াদবি করলো আমাদের সাথে। জানো বলে কিনা তোমার গার্লফ্রেন্ড? কত বড় সাহস! ওই রকম একটা গায়া মেয়ে নাকি। শাট আপ প্রীতি, জাস্ট শাট আপ। কে নিজেকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাকে হিসাব করতে বলেনি। ও আমার গার্লফ্রেন্ড হলে তোমার কি? আর ও তো ভুল কিছু বলেনি। রুদ্রের চিৎকারে ভয় পেয়ে গেল রীতি। অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোমার গার্লফ্রেন্ড হলে কি তোমার সমস্যা আছে?
প্রতি উত্তরে কিছু বলল না ও, শুধু পাশ থেকে তনু নামের মেয়েটা দাঁড়িয়ে পড়ল। কিন্তু রুদ্র, রীতি তো তোমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না তনু, এটাকে বলে ইগো। আমি যবে থেকে ভার্সিটিতে আছি তবে থেকে আমার পিছে লেগে আছে এই মেয়ে। কারণ নেই অকারণ নেই আমার সাথে যে মেয়েই মেশে তাদের সাথে চরম খারাপ ব্যবহার করে ও। কেন করে? শুধু নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য। শোনো রীতি, লাস্টবারের মতো বলছি, মরিন আমার গার্লফ্রেন্ড। নেক্সট টাইম যদি দেখি তুমি ওর সাথে লাগতে গিয়েছো, দেখো আমি কি করি। তারপর বাকিদের দিকে তাকিয়ে পড়ল। তোদের সামনেই কথাটা বলে গেলাম, নেক্সট টাইম ওকে সামনে রাখিস। বাই। বলেই গটগট করে হেঁটে চলে যায় রুদ্র। ও চলে গেলে যে যার জায়গায় বসে পড়ল। কিছুক্ষণ চাপা ক্ষোভ প্রকাশ করে আবারও মেতে উঠল নিজেদের কাছে। সময় বহতা নদীর মতো, কখনো কারোর জন্য থেমে থাকে না। সে বয়ে চলে আপন গতিতে। ঘড়ির কাঁটার মতো টিকটিক করতে করতে পেরিয়ে গেছে আরও 2 বছর। এই 2 বছরে পাল্টায়নি কিছুই। মৌরি তার চিরাচরিত রাগ, জেদ আর দুষ্টুমি নিয়েই মেতে আছে। রুদ্র এখনো তার মনের কথা জানায়নি তার ভালোবাসাকে। ফাইজা, সেও চুপি চুপি যাকে মন দিয়েছে তাকে নিয়েই ভেবে চলেছে, আর কল্পনার রঙিন ক্যানভাসে সাজাচ্ছে নানান রঙের গল্প। সূর্যও তার মতো করে প্রেয়সীর দেওয়া ভালোবাসার পরীক্ষা দিতে ব্যস্ত, আর অপেক্ষার প্রহর গুনছে সেই বেঁধে দেওয়া সময়ের জন্য, যখন তার পরীক্ষা শেষ হবে আর সে জয়ী হয়ে ফিরে যাবে তার প্রেমিকার কাছে। প্রথম কিছুদিন সিনিয়রদের সাথে ঝামেলা করলেও পরে আর ওদের সাথে লাগতে যায়নি মৌরি, কারণ এরপর রুদ্র বেশ আচ্ছা মতো বকে দিয়েছে ওকে। আর রীতিটাও আগ বাড়িয়ে লাগতে আসেনি, কারণ রীতি ইগোইস্টিক ধাঁচের মেয়ে। সেদিন রুদ্রের হাতে অমন অপমানের পর আর ওর পেছনে ঘোরা যুক্তিযুক্ত মনে করেনি সে। শত হোক নিজের ইগোকে স্যাটিসফাই করতে এই টাইপের মেয়েরা নিজেদের ভালোবাসাকেও বিসর্জন দিতে পারে। আর রীতির তো সেটা ভালোবাসা ছিল না, ছিল ক্ষণিকের মোহ। যে মোহই আক্রান্ত হয়ে সে আঠার মতো চিপকে ছিল রুদ্রের পিছনে। কিন্তু মৌরি আর রুদ্রের কথা শুনে শেষ পর্যন্ত সে বুঝতে পারে এদের ঘাঁটিতে লাভ নেই, তার চেয়ে নিজের পছন্দ মতো কাউকে বেছে নেওয়াই উত্তম। তাই সেও মোটামুটি সেটেল হয়ে গেছে। মৌরি এবার অনার্স 3য় বর্ষে, রুদ্র আর ফাইজা এবার মাস্টার্স ফাইনাল দিয়েছে, আর হিসেব অনুযায়ী সূর্যও দিয়েছে অক্সফোর্ডে তার শেষ পরীক্ষা। এখন সে অপেক্ষায় আছে দেশে ফেরার। দীর্ঘ 5 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সে ফিরে আসবে নিজ আলয়ে, নিজ মাতৃভূমিতে। রেস্টুরেন্টে একা একা বসে কার জন্যে যেন অপেক্ষা করছে রুদ্র। সেই কখন থেকে এসে বসে আছে, তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা নেই। ঘড়িতে তাকিয়ে দেখল 9:30 বাজে। নির্ধারিত সময়ে 30 মিনিট পার হয়ে গেছে, তবুও ফাইজার দেখা নেই। ঘড়ির দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করবে কি না ভেবেই দ্বিধান্বিত হলো সে। খানিক ভেবে চলে যাওয়াই উচিত হবে ভেবে উঠতে নিলেই শব্দ শুনল রেস্টুরেন্টের কাচের দরজা খোলার। তাকিয়ে দেখল গোলাপি আর বেগুনি প্রিন্টের সিল্ক শাড়ি পরিহিতা এক তরুণী হন্তদন্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকছে। তার খোলা চুল বাতাসে উড়ছে, মুখে হালকা মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। বাম হাতে পার্স আর ডান হাতে শাড়ির কুচি সামলে এদিকেই আসছে মেয়েটা। ফাইজাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল রুদ্র। হার্টবিট হুট করেই ফাস্ট হয়ে গেল। অপসরীর মতো মেয়েটা, তার ফর্সা লম্বা চেহারা আর ঝলমলে যৌবন দেখে যে কোনো ছেলেই তার রূপের মোহে আটকে যাবে। সেখানে রুদ্র কিভাবে নিজেকে সামলাবে? হঠাৎ কি যেন ভেবে ফাইজার থেকে চোখ সরিয়ে নেয় রুদ্র। চোখ বন্ধ করতেই মস্তিষ্ক যেন বলছে, এই তুই কি ভাবছিস রুদ্র? কি উল্টাপাল্টা চিন্তায় মগ্ন হতে যাচ্ছিস? এতদিন ধরে যাকে ভালোবাসিস, যার জন্য তোর এত ব্যাকুলতা, আজ তাকে রেখে অন্য কোনো নারীকে দেখে পাগল হয়ে গেলি? তাকে রেখে অন্য নারীর দিকে চোখ ফেরাতে লজ্জা করে না? এত বেহায়া তুই? ফাইজা হন্তদন্ত হয়ে রুদ্রের ঠিক সামনের চেয়ারটাই এসে বসল। চেয়ার টানার শব্দ শুনে সামনে তাকালো রুদ্র। ফাইজাকে হাঁপাতে দেখে টেবিল থেকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। ফাইজা চটপট ঠোক গিলতে গিলতে মুহূর্তেই গ্লাসটা ফাঁকা করে শব্দ করে টেবিলে রাখলো। প্রায় হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলতে লাগলো, সরি, আসলে রাস্তায় এত জ্যাম ছিল, কি বলবো।
ফাইসা তার মতো করে দেরি করে আসার কৈফিয়ত দিতে ব্যস্ত, কিন্তু সেদিকে কোনো মন নেই রুদ্রের। কিছুক্ষণ আগে গ্লাস বাড়িয়ে দেবার সময় অসাবধানতাবশত ফাইসার হাতের সাথে হাত লেগে যায় ওর। হঠাৎ এমন কোমল হাতের স্পর্শ পেয়ে অনেকটা শিহরিত ও। আচ্ছা, এত সুন্দর কেন ওই মেয়েটা? এত আশ্চর্য রূপবতী কেন? আর আজই বা এত সেজেছে কেন? এমন পার্টি সাজ দিয়েছে কেন? এমন পার্টি সাজ দিয়েছে কোন সুখে? রুদ্রকে কোনো উত্তর দিতে না দেখে একটু থামল ফাইসা। তারপর কি বলা উচিত ভেবেই চটপট বলে ফেলল। আচ্ছা, অর্ডার কি দিয়েছো নাকি দেব? প্রথমবার কোনো উত্তর পেল না ও। দ্বিতীয়বার তাই টেবিলের ওপর রাখা রুদ্রের ডান হাতটার ওপর আলতো ছুঁয়ে পড়ল। এই দ্বিতীয়বার ফাইসার স্পর্শে হুঁশ হলো রুদ্রের। থতমত খেয়ে জানতে চাইল ফিহা কি বলেছিল। ফাইসা বেশ স্বাভাবিক ভঙ্গিতেই জানতে চাইল কি অর্ডার করবে। এরপর রুদ্রও ওর মত নিয়ে ওয়েটারকে ডাক দিল অর্ডার করতে। ওয়েটার খাবার দিয়ে গেছে। প্রায় চুপচাপ ভেবেই দুজনে নিজের মতো করে খাচ্ছে। এতক্ষণে নিজেকে অনেকটাই স্বাভাবিক করে ফেলেছে রুদ্র। ও হঠাৎ খেতে খেতেই জিজ্ঞেস করলো, তা আজ হঠাৎ এত সাজগোজ কেন? কোন পার্টি টার্টিতে যাচ্ছ নাকি কারো বাড়িতে? রুদ্রের প্রশ্নটা শুনে প্রথমে কিছুটা অবাক হলো ফাইসা। চিকেন স্যুপের ওপর নাড়াতে থাকা চামচটা থামিয়ে দিল। লাজুক হাসি দিয়ে মুখটা আরেকটু নিচে নামিয়ে নিল। সাথে সাথেই ওর ফর্সা মুখটা ছেয়ে গেল লাল লাজুকতায়। সেদিকে অবশ্য মন নেই রুদ্রের। সে তার মতো খেয়েই যাচ্ছে। বেশ খানিকক্ষণ পর ফাইসা বলল, না, মানে এমনি হঠাৎ ইচ্ছে হলো তাই। সাজগোজের তো সময় পাই না। তা ভালো, মাঝে মাঝে সাজগোজ করা অবশ্যই ভালো, কিন্তু এমন সাজগোজ করে বাইরে বেরোনো ঠিক না। বলেই ওর দিকে এক পলক তাকালো রুদ্র। ও কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে বলল, না মানে বলছিলাম, রাস্তাঘাটের অবস্থা তো জানো। একে সুন্দরী, তার উপর এমন সাজ দিয়ে বেরোলে কোন ছেলের মাথা ঠিক থাকবে বলো? কথাটা শুনেই লজ্জায় নুইয়ে গেল ফৌজ। রুদ্র ঠিক কি মিন করেছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে ও। তবে রুদ্র তো আর জানে না যে সাজটা অন্য কারোর জন্য নয়, এটা শুধু তারই জন্য। কিন্তু সে কথা কিভাবে বলবে ওকে? ভাবতেই প্রচণ্ড লজ্জায় কুকড়ে গেল ফিহা। কান্তুখানা গরম হয়ে ধোঁয়া বেরোতে লাগলো। ইস, এত লজ্জা কেন পাচ্ছে ও? বাকিটা সময় আর কেউ কোনো কথা বলল না। দুজনে নিঃশব্দে খাওয়ার পর্ব সারল। খাওয়া শেষে ওয়েটার এসে ডিশগুলো নিয়ে গেল। রুদ্র টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, কি ব্যাপার বলো তো? খেতে খেতে কি যেন বলবে বলে ডাকলে, অথচ এখন অবধি একটা কথাও বললে না। কি হয়েছে, কোনো সমস্যা? না মানে আসলে কিভাবে যে বলি। এতক্ষণে ফাইসার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্র। ওর চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। তাই ওর অস্বস্তি কাটানোর জন্য বলল, দেখ ভিহু, লজ্জা কিংবা সংকোচ করো না। দ্বিধা না করে ভালো করে বলো তো কি হয়েছে। তোমার সমস্যার কথা আমাকে না বললে তো আর আমি তোমাকে হেল্প করতে পারবো না। তাই বলছি, একটু ক্লিয়ার করে বলো। আসলে তেমন কোনো সমস্যা না। আসলে আসলে আমি ফাইসার তোতলামি দেখে বিরক্ত হলো রুদ্র। বলল, কি আসলে নকলে করছো ফিহা? ক্লিয়ার করো না। অ্যাকচুয়ালি আই লাভ ইউ রুদ্র। হঠাৎ রুদ্রের চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করতে করতেই কথাটা বলে ফেলল ফিহা। বলার আগেও বুঝতে পারেনি এভাবে এটা বলে ফেলবে। তবে বলার পর বুঝতে পারল এটাই বলবে এবং এই জন্যই ও তার রুদ্রকে ডেকেছে। তাই নিজের কথার জোর দেবার জন্য আরও দুবারই লাভ ইউ কথাটা উচ্চারণ করল। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠল রুদ্র। এক মুহূর্তের জন্য আর্তনাদ করে উঠল। কি বলেই বড় বড় চোখ করে ফিহার দিকে তাকালো। ওর চাহনি দেখে লজ্জায় মাথা নামিয়ে নিল ফাইসা। উপর নিচে ঘন ঘন মাথা নাড়িয়ে জানিয়ে দিল ও যা বলছে সব ঠিক। এসব তুমি কি বলছো ফিহু? তুমি কি পাগল হয়ে গেছো নাকি মজা করছো আমার দেশে? বিস্ময় কাটিয়ে প্রশ্ন ছুড়ল রুদ্র। এমন প্রশ্নে কিছুটা অবাক হলো ফিহা। লাজুক চাহনি দিয়ে বলল, মজা কেন করব? আমি যা বলছি সবই ঠিক। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি এমনটা বলতে পারো না। আমাদের সম্পর্কটা এমন নয়। আমরা শুধুই বন্ধু, খুব ভালো বন্ধু। আমাদের মাঝে এটা সম্ভব না।
আমি কখনো তোমাকে ওই দৃষ্টিতে দেখিনি। রুদ্রের কথা শুনে অনেকটা করুণ চোখে ওর দিকে তাকিয়ে থাকলো ফিহা। পরক্ষণেই জেদি কণ্ঠে বলল, কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসতে পারলে তুমি কেন আমায় ভালোবাসতে পারবে না? কেন এমন কথা বলছো রুদ্র? বলছি কারণ আমি তোমায় ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। এই জীবনে শুধু তাকেই চাইবো, অন্য কাউকে নয়। তারপর ফিহার দিকে তাকিয়ে ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নরম কণ্ঠে বলল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ফিহু। এমন পবিত্র একটা সম্পর্ককে ভালোবাসার কথা বলে শেষ করে দিও না প্লিজ। ক্ষণিকের জীবন সঙ্গী হবার চেয়ে সারা জীবনের বন্ধুত্বটা অনেক বেশি জরুরি। প্লিজ আমার কথাটা শোনো, ভুলে যাও এই ভালোবাসার কথা। ফিহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওর চোখের কোণায় জল চিকচিক করছে। যে কোনো মুহূর্তেই টপ করে গড়িয়ে পড়বে নেত্রকোণ থেকে। কাপা কাপা গলায় প্রশ্ন করল, সেই কেউ একজনটা কে? মৌরি? মৌরির নামটা শুনে একটু চমকালো রুদ্র, তবে মুচকি হেসে সাই জানালো ফিহার কথায়। উত্তরটা পেয়ে দারুণ হতাশাজনকভাবে মাথা নাড়ল ও। সাথে সাথেই নয়ন কোণে জমে থাকা অশ্রুকণাটা টপ করে গাল পেয়ে নেমে গেল। প্রতি উত্তরে কি বলা উচিত বুঝতে পারল না। ওকে চুপ করে থাকতে দেখে রুদ্র নিজের মতো করে বলতে লাগলো, কথাটা তোমাকে আগেই বলতে চেয়েছিলাম আমি, কিন্তু কেন যেন বলতে পারিনি। সেই ছোটবেলা থেকে মৌরিনকে পছন্দ করি আমি। ও চলাফেরা, কথাবার্তা, দুষ্টুমি সবকিছুই ভালো লাগে আমার। প্রথম প্রথম ভাবতাম এটা তেমন কিছু না, বয়সের দোষ, কিন্তু সময়ের সাথে বুঝতে পারলাম এটা মোহ নয়। ওকে সত্যি সত্যি ভালোবাসি আমি। মৌরি জানে? সামনে থাকা ফ্লাওয়ার ফাস্টার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল ফিহা। গলাটা কেমন যেন শুকিয়ে গেছে, মনে হচ্ছে কতকাল ধরে পানি খায় না ও। তৃষ্ণায় ফেটে যাচ্ছে গলাটা, কিন্তু পানি খেতেও মন চাইছে না। রুদ্রের উত্তরটা শুনে কেমন যেন উদাসীনতা এসে ভর করেছে ওর মনে। প্রশ্নটা শুনে লাজুক হাসি হাসল রুদ্র। মাথা নাড়িয়ে নিচের দিকে তাকিয়ে বলল, কখনো সেভাবে বলা হয়ে ওঠেনি। জানি না আমার এই অব্যক্ত কথাগুলো বুঝতে পারে কিনা, তবে মনে হয় না ও আমায় আশাহত করবে। ছোট থেকে তো চিনি ওকে। রুদ্র নিজের মতো করে অনেক কিছুই বলল, কিন্তু ফাইসা আর কিছুই বলল না। থম মেরে বসে রইল ওই চেয়ারটায়। বেশ খানিকক্ষণ পর হুঁশ হলো ওর। এতক্ষণে ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। হুঁশ হতেই রুদ্রের দিকে তাকিয়ে দেখল ও বলছে, তুমি আমাকে মাফ করে দিও ফিহু, আমি তোমার কথা রাখতে পারলাম না, তোমাকে শূন্য হাতেই ফিরিয়ে দিতে হচ্ছে। আমি বিশ্বাস করি ভালোবাসা কোনো অপরাধ নয়, সবার ভালোবাসার অধিকার আছে, আর এটা কেউ নিজের মতো করে সৃষ্টি করতে পারে না, আপনা আপনি হয়ে যায়। তুমি দেখো, আমার থেকেও 1000 গুণ ভালো একটা ছেলে পাবে। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, ক্ষমা করে দিও। ফিহার চোখের কোণ শুকিয়ে গেছে, গালের ওপর বেয়ে যাওয়া পানির চিহ্ন অস্পষ্ট লাগছে। ও তড়িঘড়ি করে বাম হাত দিয়ে গালের ওপর রয়ে যাওয়া চোখের পানিগুলো মুছে নিয়ে বলতে লাগলো, না না, আমি কিচ্ছু মনে করিনি। আর তুমি ক্ষমা চাইছো কেন? এখানে এমন কিছুই হয়নি যে তোমার ক্ষমা চাইতে হবে। সব ঠিকই আছে। দোয়া করি তুমি অনেক সুখে থাকবে। তারপর হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলল, আমার সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি ভালো থেকো, আসছি। বলেই চেয়ার ছেড়ে হুড়মুড় করে উঠে দাঁড়ালো ও। খুব দ্রুত জায়গাটা থেকে চলে যেতে চাইছে ও। কিচ্ছু ভালো লাগছে না ওর, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। বিলটা পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ফাইজা। হঠাৎ কি যেন মনে পড়তেই আবারও ফিরে এলো। ও চলে যাবার পর সেখানটায় ঠাই বসে রইল রুদ্র। আজকের ঘটনাটার জন্য ও কখনোই প্রস্তুত ছিল না। ও ভাবতেই পারেনি ফিহা ওকে এমন একটা কথা বলে দেবে। টেবিলের ওপর কোণই রেখে দুহাত একত্রিত করে কপালের কাছে ঠেকিয়ে রেখেছে। কোলের ওপর দৃষ্টি ফেলে ভাবছে, হঠাৎ মনে হলো পাশে কেউ এসে দাঁড়িয়েছে। চোখ তুলে তাকিয়ে দেখল ফিহা। অবাক কণ্ঠে বলল, তুমি? একটা কথা বলতে এসেছিলাম, বলি? রুদ্র প্রত্যুত্তরে কিছু না বলে শুধু মাথা নাড়ালো। তাই দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল ফাইসা। ভাঙা গলায় বলল, কিছুক্ষণ আগে আমি তোমাকে কি বলেছি সেটা প্লিজ ভুলে যেও। এই কথাটা মনে রেখে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করো না, তাহলে খুব কষ্ট পাবো। আর মৌরিনকে তোমার মনের কথাটা জানিয়ে দিও। বলা তো যায় না, আমার মতো তোমার মনটাও যদি ভেঙে যায়।
আমি কখনোই তোমার কোনো খারাপ চাইবো না, সবসময় চাইবো তুমি হ্যাপি থাকো। কিন্তু কখনো আমার দরকার হলে এসো, আমি ফিরিয়ে দেব না তোমাকে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ফিহা, দৌড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল তার। হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়া কান্নাগুলো হুট করে ফিরে এসেছে এখন। চোখ ফেটে অশ্রুধারা বেরোতে চাইছে, বুক ছিঁড়ে বেরিয়ে আসছে চিৎকার আর আর্তনাদ। খুব জোরে জোরে কাঁদতে মন চাইছে। কেন এমন হলো? কেন ওর ভালোবাসার সমীকরণটা এতটা জটিল হলো? কেন সেই সমীকরণের কোনো সমাধান না করেই শূন্য হাতে ফিরতে হচ্ছে তাকে? কেন কেন কেন? পার্কের সামনে আসতেই তড়িঘড়ি করে রিক্সা থেকে নামলো মৌরিন। ভাড়া চুকিয়ে দিয়ে পার্কের দিকে এগোতে নিলেই দূর থেকে চোখ পড়ে পার্কের ভিতরে বসে থাকা রুদ্রকে। ও একাই বসে আছে। মৌরিন এসে পার্কে ঢুকতেই ওর সাথে চোখাচোখি হয়ে গেল রুদ্রের। সঙ্গে সঙ্গেও দাঁড়িয়ে গিয়ে এক হাতে ইশারা করলো ওদিকে যেতে। ইশারা দেখে মৌরিনও এগিয়ে গেল সামনে। ও পৌঁছতেই রুদ্র হঠাৎ হাঁটু মুড়ে ঘাসের উপর বসে পড়ল। বেশ আবেগ নিয়ে বলতে লাগলো,